সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি, সাক্ষাতের পর জানালেন মির্জা ফখরুল। আগামী রমজানের আগে ভোটের পক্ষে জামায়াত, সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি। কাল রেলপথ অবরোধের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের, দিনভর আন্দোলনে সড়কে তীব্র যানজট। 3 ঘন্টা লাগলো আমার এই জায়গায়, অনেক ভোগান্তি। আজকে সারা ঢাকায় এরকম অবস্থা, সারাদিনই গাড়ি বন্ধ ছিল, তো বিকেলে গাড়ি ছাড়ছে, এই জন্য সন্ধ্যার পরে মানুষের ভোগান্তি বাড়ছে এবং গাড়ির যে জ্যাম। বিশ্বের সবচেয়ে প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনূস স্থান পেয়েছেন টাইম ম্যাগাজিনের তালিকায়। নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। সংকট সমাধানে ডিসেম্বরে নির্বাচন চাইলেও ডক্টর ইউনূসের পক্ষ থেকে সুনির্দিষ্ট সময় না পাওয়ায় হতাশ দলটি। অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর এমনটা জানিয়েছেন বিএনপির মহাসচিব। আর আইন উপদেষ্টা জানান, নির্বাচন কোনোভাবেই আগামী বছরের জুনের পরে যাবে না। দেশে জাতীয় নির্বাচন কবে এ নিয়ে রাজনৈতিক মহলে যখন নানা আলোচনা, তখন সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বুধবার তাঁর সরকারি বাসভবন যমুনায় যায় বিএনপি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির 6 সদস্য। গত 10 ফেব্রুয়ারি সবশেষ বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে বলে আশ্বাস দিয়েছিলেন ডক্টর ইউনূস। কিন্তু নতুন করে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের বক্তব্যে নির্বাচনের সময় নিয়ে ধোঁয়াশা তৈরি হলে 2 মাস পর আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসলেন বিএনপি নেতারা। দুপুর 12টায় শুরু হয়ে আলোচনা চলে ঘণ্টা 2। বৈঠকে ছিলেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাও। বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, নির্বাচন ও সংস্কার প্রস্তাব সহ সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হলেও রোডম্যাপ ইস্যুতে সন্তুষ্ট নন তারা। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। বলেন, সংস্কার প্রস্তাবের সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত হলেও দ্রুতই জুলাই চার্টার করতে রাজি হয়েছে বিএনপি। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সংস্কার দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। এরপরই আইন উপদেষ্টা জানান, বৈঠক ইতিবাচক হয়েছে। আমি দিলাম তো আপনার কাছে, উনি ফখরুল ভাই এসে বলেছেন ওনারা সন্তুষ্ট না। আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনাকালে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন। আমাদের কাছে মনে হয়েছে ওনারা সন্তুষ্ট। এই উপদেষ্টা জানান, নির্বাচনের আগে সংস্কার ও গণহত্যার বিচার করে যেতে চায় ইউনূস সরকার। ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি, রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের কথা রয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচনের পক্ষে জামায়াতে ইসলামী। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে কথা জানান দলটির আমির। তবে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি। বুধবার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন মার্কিন কূটনীতিকরা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের সাথে বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বৈঠকে বসে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো। বেলা 2টায় এ বৈঠকে প্রথম অংশ নেয় জামায়াতে ইসলামী। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির আমির। বলেন, আগামী রমজানের আগেই নির্বাচনের পক্ষে তার দল। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন।
আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ধারাবাহিক বৈঠকে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মহাসচিবের নেতৃত্বে বিএনপির নেতারা। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচন নিয়ে তাদের অবস্থান আগের মতোই। যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। বেলা 3টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে প্রবেশ করে আরেক রাজনৈতিক দল এনসিপি। বৈঠক শেষে বের হয়ে দলটির আহ্বায়ক সাংবাদিকদের জানান, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। বুধবার সকালে ঢাকা সফরে আসেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের 2 প্রতিনিধি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে নিয়ে কর্মপরিকল্পনা সাজাচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারে কমিশন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমনটাই জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ভোটার লিস্টের কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে আসছি, তারপরে নিবন্ধনের কাজও আমরা একটা পর্যায়ে আসছি, এবং আসার আগে আমরা কি বলে যে মুদ্রিত যে কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। যাচ্ছি পরের প্রসঙ্গে। 6 দফা দাবিতে আগামীকাল সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে বুধবার দিনভর 7 রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অবরোধে অংশ নেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত বিভিন্ন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে তেজগাঁও শিল্পাঞ্চল, বিজয় সরণি, মহাখালী, মগবাজার ও কাউরান বাজার সহ প্রায় পুরো রাজধানী জুড়ে সড়কে তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী, ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কিছু করার নাই তো, আন্দোলন চলতে আছে। এখন হাইটে দেখি সামনে যদি কোনো ব্যবস্থা হয় যাব, না হয় রিক্সা যা পাই আর কি চলে যাব। কাজ তো করতে হবে। আমাদের দেশে কোনো কিছু হইলেই রাস্তার মধ্যে বসা যায়, আমাদের মুক্তি নেই। এক এক সরকার আসে এক এক রকম অবস্থায়, ওরা হরতাল অবরোধ এইগুলো করে যায়। একটা দিনও মিস নাই। আজকে এই রাস্তা বন্ধ, কাল ওই রাস্তা বন্ধ, রোডে বন্ধ চলতেই গেছে। শিক্ষার্থীরা অবিলম্বে স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ 6 দফা দাবি মেনে নেয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। কারিগরি জনবল আমরা চাই যে শুধু আমাদের কারিগরি যারা আছে, কারিগরি সেক্টর শুধুমাত্র কারিগরি জনবল দ্বারা পরিচালিত হবে। আমরা কারিগরি সেক্টর 4 বছর ডিপ্লোমা শেষ করে কারিগরি সম্পর্কে সম্পূর্ণ ধারণা রেখে যদি আমরা চাকরি না পাই, তারা জেনারেল থেকে এইচএসসি পাস করে এসে কিভাবে 10ম গ্রেডের চাকরি পায়? আমরা তো চাচ্ছি না যে এখানে জনদুর্ভোগ সৃষ্টি করতে, আমরা চাচ্ছি আমাদের যৌক্তিক যে 6 দফা দাবি এটা মেনে নিক। শিক্ষার্থীরা জানান এর আগেও একাধিকবার একই দাবি জানানো হলেও কেউ গুরুত্ব দেয়নি, তাই রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধের পাশাপাশি বিকেলের বৃষ্টিতে এক অবর্ণনীয় যানজটের ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। এতে চরম দুর্ভোগে পড়েন সড়কে চলাচলকারীরা। বাধ্য হয়ে অনেকে হেঁটেই ফেরেন গন্তব্যে। সময় বুধবার সন্ধ্যা 7টা। রাজধানীর কারওয়ান বাজার এলাকার চিত্র এটি। যতদূর চোখ যায় শুধুই গাড়ির সারি।
দিনভর পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধের পাশাপাশি বিকেলের ঝুম বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়কের চিত্র এমনই। বাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, রিকশাসহ ব্যক্তিগত গাড়ির চাকাও থমকে গেছে রাজধানীর তীব্র যানজটে। 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিটেও চলছে না গাড়ির চাকা। কতক্ষণই বা আটকে থাকা যায় এই যানজটে? 3 ঘন্টা লাগলো আমার এই জায়গায়। অনেক ভোগান্তি। আজকে সারা ঢাকায় এরকম অবস্থা। অনেক কষ্টে আছে, অনেক জ্বালায় আছি। বৃষ্টিটা মারাত্মক, ঠান্ডাও প্রচন্ড। যে বলবো খাবার দাবার অনেক কষ্টেই আছি। খুবই মনে করেন করুণ অবস্থা। এই যে মনে করেন জ্যামজট না যাচ্ছে না ভাই, বৃষ্টির মধ্যে বাইরে একদম পুরো ফাঁকা যেদিকে দেখতে পুরো ফাঁকা। কোনো বাহন না পেয়ে শেষমেশ পায়ে হাঁটা পথ বেছে নেন অনেকেই। সারাদিনই গাড়ি বন্ধ ছিল, হয়তো বিকেলে গাড়ি ছাড়ছে, এই জন্য সন্ধ্যার পরে মানুষের ভোগান্তি পারছে এবং গাড়ির যে জ্যাম। আমি বকবাজার থেকে হেঁটে আসছি পর্যন্ত। অফিস শেষ করে বাসায় ফিরতে রিক্সা মেলাও দায়। সমস্যা হচ্ছে অফিস টাইমে তো কিছু পাওয়া যায় না বাসে ওঠা যায় না, ধরেন সিএনজিও পাওয়া যায় না। রিক্সার জন্য দাঁড়ায় আসছেন, কখন বাসায় ফিরবো তার তো ঠিক নাই। যতক্ষণ রিক্সা না পাবো ততক্ষণ দাঁড়ায় থাকতে হবে। বাসা কাছে কিন্তু পানি ওঠার কারণে যেতে পারছি না। গুরুত্বপূর্ণ কারণ বাজার সিগন্যালে রীতিমতো হিমশিম খেতে হয় ট্রাফিক সদস্যদের। আমাদের সমস্ত ফোর্স এবং সবাইকে সাথে নিয়ে আমরা রাস্তা সচল রাখার চেষ্টা করছি। আপনারা এখনো দেখতে পাচ্ছেন রাস্তা চলতেছে, কিন্তু গাড়ির সংখ্যাধিক্যের কারণে এখনো প্রেসার আছে। তা আমরা আশা করতেছি আর বেশিক্ষণ লাগবে না, রাস্তা সচল হয়ে যাবে। সড়কে তীব্র যানজটের প্রভাব পড়ে মেট্রো রেলে। স্টেশনগুলোতে দেখা যায় বাড়তি যাত্রী চাপ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর পাশাপাশি 6 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায়ও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন মহাসড়ক ও শহরের অভ্যন্তরীণ সড়কেও যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রাজধানীর অদূরে আশুলিয়ার টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের ঘোষবাগ এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে বোরাক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটে অবস্থান নেয় তারা। এতে আটকে পড়ে শত শত যানবাহন। রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে বুধবার দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে জনভোগান্তি চরমে পৌঁছায়। যে বাসা থেকে বের হলাম, যাব পাবনাতে, হুট করে দেখি যে এখন এসে আন্দোলন। অপারেশন করা লাগবে আমার ভাইরাল, গাড়ি নাই, হেঁটে যেতে হচ্ছে। বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কুয়াকাটা ঢাকা মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে তারা। ছাত্রদের যৌক্তিক দাবিগুলি লিখিত আকারে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। ময়মনসিংহের দীঘারকান্দা বাইপাস মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। নওগাঁয় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বের করা মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা নওগাঁ, বগুড়া, ঢাকা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কুমিল্লার কোটবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে মহাসড়কের 2 পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও মাগুরা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সরকারের পরিচালন ব্যয় মেটাতেই সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। মুদ্রাস্ফীতি স্থিতিশীল রাখা গেলে জনজীবনে এর খুব বেশি প্রভাব পড়বে না। বুধবার সচিবালয়ে এমনটাই দাবি করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় দেশে ব্যবসায়িক খরচ 2000 কোটি টাকা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় নিয়ে বুধবার মতবিনিময় সভার আয়োজন করে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্যের ক্ষেত্রে আমি বরাবরই বলেছি, মতবিনিময়ের শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেন। এরপর প্রশ্নোত্তর পর্বে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি রাতারাতি দূর করা সম্ভব নয়। এটা ওই দেশটিও জানে। তারপরও কিভাবে সন্তোষজনক পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে কাজ করবে উভয় দেশ। যে যুক্তরাষ্ট্র উপলব্ধি করে যে এটা একদিনে সম্ভব নয়। তেলের দাম বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়েও কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। আর 14 টাকা যে দাম বেড়েছে, আমরা এটা বাড়াতে বাধ্য হয়েছি, কারণ আপনারা জানেন যে
সরকারের যে মানে যে রাজস্ব ঘাটতি রয়েছে, পরিচালন ব্যয়, এই ব্যয়ের টাকাটা তুলতে হবে, না হলে রাষ্ট্রকে দায় তৈরি করতে হবে। মানে মুদ্রাস্ফীতির যে টাকার ক্রয় ক্ষমতা আমরা একরকম যদি রাখতে পারি, তাহলে পণ্য মূল্য বৃদ্ধি পেলেও আমার ধারণা যে একটা সংসারের খরচে কতটা পড়বে না, যতটা 14 টাকা দেখে মনে হচ্ছে। সম্প্রতি ভারত বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। এর প্রভাব ও করণীয় নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় 2000 কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। আশা করি আমাদের এই 2000 কোটি টাকার খরচ আর 2000 কোটি টাকা থাকবে না, এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি, ইনশাল্লাহ সম্ভব হয়ে যাবে। বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান। পরিকল্পনা উপদেষ্টার এমন মন্তব্য সদ্য দায়িত্বপ্রাপ্ত বেসরকারি বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টার নজরে এনে তাঁর পরিকল্পনা জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান। আমার উত্তর হচ্ছে কোনো উত্তর নেই। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। নিজের সাথে বিমানের টাইম সাময়িকীতে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। বুধবার টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। একই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং টেক জায়ান্ট ইলন মাস্কের নামও রয়েছে। ব্যক্তি ডক্টর ইউনূসের যে সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে সেটি লিখেছেন তার পুরনো বন্ধু ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। এতে সাবেক মার্কিন ফার্স্ট লেডি লেখেন, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর জাতিকে গণতন্ত্রের দিশা দেখাতে এগিয়ে আসেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে 6 সদস্যের তদন্ত কমিটি। জড়িতদের আইনের আওতায় আনতে গুরুত্ব দিয়ে কাজ করছে প্রশাসন। বাড়িটি চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামে অবস্থিত বাড়িটি আগুনে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বাড়িটির অবস্থান পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের বাড়ির কাছাকাছি। ঘরে থাকা অন্তত 30টি ভাস্কর্য এবং অন্যান্য জিনিসও আগুনে ছাই হয়েছে। নিজের সৃষ্টি এভাবে ধ্বংস হয়ে যেতে দেখা কোনো শিল্পীর জন্য বুকে পাথর চাপা দেওয়ার মতো। মানবেন্দ্র জানান, পয়লা বৈশাখের আগের দিন রাজ্যসভা নামের একটি ফেসবুক পেজ থেকে তার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। আসলে এটা টাকা দিয়েও পূরণ করবার মতন কোনো বিষয় না, কারণ আমার অনেক স্মৃতি, আমার অনেক কাজ, যেটা আমি আমার আরও ইয়াঙ্গার এজে করেছি, সেটা এখন আর করা সম্ভব হবে না। গোটা পরিবারের বা আমার পরিজনদের যে মানে শঙ্কার মধ্যে দিয়ে সময়গুলো এখন অতিবাহিত হলো বা হচ্ছে বা হবে, সেটা আসলে একটা মানে বড় ক্ষতি। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় বিএনপি ও এনসিপির নেতারা। বাক স্বাধীনতা প্রকাশ করার কারণে কোনো মানুষের বাড়িতে না, তার চোখে যেন চোখ রাঙিয়ে কেউ যেন চোখ রাঙাতে না পারে, এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাবো। আমরা এই পরিবারের প্রতি বিএনপির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের মাধ্যমে তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। দোষীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে জানান সংশ্লিষ্টরা। যে দুষ্কৃতিকারীরা এই ঘটনাটি ঘটিয়েছে, আমরা তাদেরকে দ্রুত শনাক্তপূর্বক গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। যেই বিষয়ের সাথে এটার লিঙ্ক থাকবে, আশা করি আমাদের চৌকস তদন্তকারী কর্মকর্তাগণ এটা বের করতে পারবেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এছাড়া নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল। মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। দীপ্ত বার্তা কক্ষ। বিচার বিভাগের জন্য শিগগিরই পৃথক সচিবালয় হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনকালে তিনি কথা জানান। প্রধান বিচারপতি বলেন, এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে, অচিরেই এটি চূড়ান্ত রূপ পাবে। তিনি বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলে তা দূর করা হবে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। আইনজীবীদের নানা অসুবিধার কথা শুনে তার সমাধানের আশ্বাস দেন তিনি। পরে হাইকোর্টের নানা উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি।
জুলাই আগস্ট আন্দোলনে মহাখালীতে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 20 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া মোহাম্মদপুরে আন্দোলন চলাকালে বিনা উস্কানিতে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুককে 27 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। পরে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকাতে সংগঠিত অপরাধে যেখানে 5 জন শহীদ হয়েছে সেই ঘটনার মামলার নির্ধারিত তারিখ ছিল। এই মামলায় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে 3 মাসের একটি সময়ের আবেদন করা হয়েছিল, যার প্রেক্ষিতে আমরা আজকে মাননীয় ট্রাইব্যুনালে একটি সময়ের আবেদন করি। সময়টি মঞ্জুর হয়ে আগামী 20/7/2025 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। চীনের ওপর শুল্কের পরিমাণ আরও বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর এখন মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 245%। তারা এই পদক্ষেপকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট ট্রেড পলিসির অংশ হিসেবে উল্লেখ করেছে। হোয়াইট হাউসের বক্তব্যে বলা হয়, চীন যেহেতু পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন পণ্যের উপর চাপ তৈরি করেছে, তাই তারা এখন থেকে 245% পর্যন্ত আমদানি শুল্কের মুখোমুখি হবে। এর আগে চীনা পণ্যের উপর শুল্ক হার ছিল 145%। বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক যুদ্ধ বিশ্ব বাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলবে এবং দুই দেশের অর্থনৈতিক টানাপোড়েন আরও দীর্ঘস্থায়ী হতে পারে। এতে শুধু দুই দেশ নয়, প্রভাব পড়বে গোটা বৈশ্বিক বাণিজ্যে। খেলার খবর। আইসিসি নারী বিশ্বকাপ বাছাই নিজেদের চতুর্থ ম্যাচে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে খেলা শুরু সকাল 10:30টায়। বাছাই পর্বের প্রথম 3 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে টাইগ্রেসরা। পাকিস্তানি মেয়েরাও এখন পর্যন্ত নিজেদের 3 ম্যাচেই জিতেছে। এই মুহূর্তে দুই দলের পয়েন্ট সমান 6 করে হলেও নেট রান রেটে এগিয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই মিলবে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের 13শ আসরের টিকিট। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারলেও অবশ্য ক্ষতি নেই। শনিবার নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে দুপুরে সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে। সফরকারীদের প্রথম টেস্ট হবে 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে 28 এপ্রিল থেকে। এই সিরিজে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই জিম্বাবুয়ে। চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। ছুটি শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক ক্রেগ অরভিন। নারী ফুটবল লিগ খেলতে ভুটানে গেলেন বাংলাদেশের আরেক ফুটবলার কৃষ্ণা রানী সরকার। ভুটান নারী লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন তিনি। একই দলে খেলবেন বাংলাদেশের অন্য 2 ফুটবলার মাসুরা পারভিন ও গোলরক্ষক রূপনা চাকমা। এর আগে সাবিনা ঋতুপর্ণা সহ সাবজয়ী 9 ফুটবলার গেছেন ভুটানের লিগে অংশ নিতে। তারা হলেন সাবিনা খাতুন, মাসুরা পারভিন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, মারিয়া মান্দা, রূপনা চাকমা, সঞ্জিত আক্তার, শামসুন নাহার সিনিয়র ও কৃষ্ণা রানী সরকার। প্রায় 128 বছর পর অলিম্পিকে আবারও ফিরেছে ক্রিকেট। 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ইভেন্টের ম্যাচগুলোর ভেন্যুর নাম প্রকাশ করেছে আয়োজক কমিটি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ফেয়ারপ্লেক্সে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফেয়ারপ্লেক্স 500 একরের একটি বিশাল ইভেন্ট ভেন্যু। এটি 1922 সাল থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফেয়ার আয়োজন করে আসছে। সারা বছর ধরে কনসার্ট, প্রদর্শনী, ক্রীড়া ইভেন্ট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয় এই ভেন্যু। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে এই শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি, সাক্ষাতের পর জানালেন মির্জা ফখরুল। আগামী রমজানের আগে ভোটের পক্ষে জামায়াত, সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি। কাল রেলপথ অবরোধের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের, দিনভর আন্দোলনে সড়কে তীব্র যানজট। বিশ্বের সবচেয়ে প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনূস স্থান পেয়েছেন টাইম ম্যাগাজিনের তালিকায়। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি তোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।